সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে বিগত সরকার সেটা পুনর্বহালের দাবি জানিয়েছে জামায়াত। সকালে নির্বাচন কমিশনের সাথে জামায়াতে ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, কমিশনের কাছে আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের প্রস্তাব দিয়েছে জামায়াত। এছাড়া নির্বাচনে জামায়াতে ইসলামী 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবন এবং প্রায় 30,000 ছাত্র জনতার যে আহত এবং রক্ত এটা বৃথা যাবে। এজন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে, আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি। এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন। এটা করতে গেলে ইট উইল টেক টাইম, এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না তারা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি। এস.এম. আরিফের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, জুলাই গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনে সত্য উঠে এসেছে। এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটাই, যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলো উদ্ঘাটিত হয়েছে। প্রবলেমটা থেকে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সবাই সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এক প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আর সংখ্যানুপাতিক নির্বাচন কোনোটিরই পক্ষে নয় তার দল। এটা তো আমরা একেবারেই একমত নই। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা গেলে গণতন্ত্রের জন্য কল্যাণকর হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 7 সদস্য জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এতে সহ সভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। কমিশনের সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফরাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। 15 ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করবে। কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ হতে 6 মাস।
র্যাব বিলুপ্তি, বিজেপিকে শুধু সীমান্ত রক্ষায় রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে রাখতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে সরকার। তবে তাদের এই প্রস্তাব পর্যালোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে অনলাইন অ্যাপ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 14টি দেশের নাগরিকরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। তিনি জানান, পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার। অনারেবল ভিসাটা যেন ইজি হয়, এটার উদ্বোধন করা হলো। অনারেবল ভিসা যেই সব দেশের সাথে আমাদের চুক্তি আছে তাদের জন্য, আর যেই দেশের জন্য আমাদের এই চুক্তিটা নাই, ওইটা তো আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অনুমতি নিতে হয়। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকাসহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এখানে যে ব্রুটালিটি হয়েছে, জেনোসাইড হয়েছে, যে মার্ডার হয়েছে, শেখ হাসিনা ফ্যাসিজমের নিকৃষ্টতম ফ্যাসিজম যে এস্টাবলিশ করেছে, আমরা এই শেখ হাসিনার এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের বিচার চাই। বন্দিশালায় নির্যাতনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব এমন মন্তব্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ও আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, বন্দিশালায় নির্যাতনের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের বিচার করার সুযোগ আছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এই রিপোর্ট ট্রাইব্যুনালে অকাট্য প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে জানান তিনি। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুদিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 11:15 তিনি দুবাই পৌঁছান। এ সময় প্রধান উপদেষ্টাকে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি স্বাগত জানান। এ সময় তিনি গত এক দশকে বার্ষিক দুবাইয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন শীর্ষ সম্মেলনের বিষয়ে তাকে অবহিত করেন। তারা দুদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামুদি উপস্থিত ছিলেন। এবারে মাই টিভি বিশেষ। শুধুমাত্র একটি কিংবা দুটি দিবসের মাঝেই সীমাবদ্ধ নয়, ফেব্রুয়ারি মাস জুড়েই থাকে একের পর এক দিবস। একই মাসে এতগুলো উৎসব পার্বণের ফুলের যোগান দিতে ব্যস্ত নগরীর ফুল ব্যবসায়ীরা। তারা বলছেন, বছরের অন্যান্য মাসের তুলনায় ফেব্রুয়ারি জুড়ে ফুল বেচাকেনা হয় আশানুরূপ হারে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। 14 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন, আর এই দিনেই বিশ্ব ভালোবাসা দিবস, এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানীতে এত সব দিবস সামনে রেখে নগরীর উৎসবপ্রেমী মানুষের মাঝে বিরাজ করছে এক অন্যরকম আমেজ। ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে হরেক নামের দিবসের সাথে পরিচিত শাহবাগের মালঞ্চ শিল্পীরাও। তারা জানান, বছরের অন্যান্য মাসের তুলনায় এই মাসটিতে তারা মালা গেঁথেই সময় পার করেন। রোজ ডে, চকলেট ডে, ভালোবাসা দিবস আসে, ফাল্গুন আসে, ফেব্রুয়ারি আসে, তারপরে কুলি পিঠা আসে, শীতের মৌসুমি। এই কারণে এই ফেব্রুয়ারি মাসটা সবার জন্য আনন্দের মাস।
তার পয়লা ফাল্গুন এসব নিয়েই মানুষে ব্যস্ত থাকে কাজে। পুরা 1 মাস আমরা দম পালানোর সময় পাম না কাজ করব। আর ফুল ব্যবসায়ীরা জানান অন্যান্য বছরের ফেব্রুয়ারিতে ফুল বেচাকেনা খুব একটা না হলেও এবছর বেচাকেনা বেশ ভালো যাচ্ছে। হাজারো কোটি মেয়ে ছেলে বইমেলা আসলে 2-4টা ফুল কিনে, মাথার ব্যান্ড কিনে। তো সেই হিসাবে আমরা খুব আনন্দিত থাকি। রোজ ডে ভালো গেল, সামনে ভালোবাসা দিবস আসছে, পয়লা ফাল্গুন আসতেছে, ইনশাল্লাহ ভালো যাবে। ভ্যালেন্টাইন্স ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন এবং 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুলের আয়োজন করি এবং বেচাকেনা খুব ভালো হয়। তবে ফুলপ্রেমীদের কাছে ফেব্রুয়ারি মাস বাঙালির হৃদয়ে জেগে ওঠে এক অন্যরকম আবেগ। তারা জানান ভাষা আন্দোলনের চেতনায় উদ্ভাসিত এই মাসের সঙ্গে অতঃপরিতভাবে জড়িয়ে আছে মহান একুশ। সব মিলে দেখা যায় যে একটা আনন্দ উৎসব মুখরিত ভাইব থাকে, তো সব মিলে ভালো লাগে। ফেব্রুয়ারি মাসে বসন্ত থাকে আর ভ্যালেন্টাইন আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, তো এগুলো সব মিলে ফেব্রুয়ারি মাসে অনেকগুলো প্রোগ্রাম থাকে একসাথে। বসন্ত আমাদের জানান দেয় যে আমি আবার আসছি পরিবেশ আলোকিত করতে এবং গাছপালা রঙিন করতে। তো সেখান থেকে আমরা শুরু করি বসন্ত। এছাড়া আছে পহেলা ফাল্গুন, যেদিন আসে সেদিনই শুরু হয় ভালোবাসা দিবস। শুধু তাই নয়, এই মহান মাস ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চায়ের দোকানগুলো থাকে ভিন্ন আমেজে। অন্য মাসের দিকে আমাকে ফেব্রুয়ারি মাসেই অনেক সুবিধা, বেচাকেনা ভালো হয় আর কি। আর ভাষার মাসের চেতনায় উদ্ভাসিত হয়ে বাঙালি এগিয়ে যাবে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির স্রোতধারায়, এমন অভিব্যক্তি প্রকাশ করেন কেউ কেউ। আমরা চাইবো যে বাংলাদেশকে একটা উৎসব মুখর পরিবেশে ঘিরে রাখতে, এবং সেই উৎসব মানে কেবল আনন্দ করা না, উৎসব মানে জীবন শক্তি ফিরে পাওয়া, প্রাণ শক্তি, মানুষের যে প্রাণ শক্তিটা আছে সেটা সঞ্চার করা। ফেব্রুয়ারি মানেই প্রকৃতিতে, সংস্কৃতিতে ও হৃদয়ে জাগে এক নতুন প্রাণের জোয়ার। আর তাই ফেব্রুয়ারির নানা দিবস ও বসন্তকে শুধু প্রকৃতির ঋতু হিসাবেই নয়, বরং জীবনের এক নতুন উদ্যমের প্রতীক হিসাবে গ্রহণ করা উচিত বলে মনে করছেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। তারা বলছেন এর মাধ্যমে অব্যাহত থাকুক বাঙালির হৃদয় জুড়ে নামা উচ্ছ্বাসের প্রবল বন্যা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুল চাষি ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। অন্যান্য বারের তুলনায় এবারে ফুলের দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা। ফুল ব্যবসায়ীরা বলছেন দিবসগুলো কেন্দ্র করে এবারে ফুল বিক্রির টার্গেট ধরা হয়েছে 100 কোটি টাকা। যশোর প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা, নাবারণ ইউনিয়নে সবচেয়ে বেশি ফুলের চাষ হয়। এখানকার উৎপাদিত ফুল মানে ভালো আর দামে কম হওয়ায় জেলার চাহিদা মিটিয়েও দেশের অন্যান্য জেলার চাহিদার প্রায় 70% সরবরাহ করা হয়। শুধু দিবসগুলো কেন্দ্র করে নয়, সারা বছরই কম বেশি বিভিন্ন জেলার ক্রেতারা এখানে ফুল কিনতে আসেন। সারা বছরের মধ্যে সাধারণত 16 ডিসেম্বর থেকে পয়লা বৈশাখ পর্যন্ত ফুল বিক্রির মৌসুম বলা হয়। অন্যান্য ফুলের তুলনায় গোলাপ ফুলের দাম এবারে বেশি। প্রচন্ড শীত আর কুয়াশায় অনেক গোলাপ ফুল এবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে ফুলের চাহিদা বাড়ে ব্যাপক হারে, তখন ফুলের দাম আরও বৃদ্ধি পায় বলে জানান ফুল ব্যবসায়ীরা। বসন্ত বরণে সবচেয়ে বেশি বিক্রি হয় হলুদ রঙের গ্ল্যাডিওলাস ও গাঁদা। বিশ্ব ভালোবাসা দিবসে গোলাপ আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাঁদা ফুল বেশি বিক্রি হয়। এই যে পয়লা ফাল্গুন এসেছে, তারপর আপনার 14 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান ঘিরেই আমাদের ব্যাপক আকারে এই গদখালি বাজারে ফুলের কেন্দ্র করে সারা মাঠেই আমাদের ফুলের মজুদ রয়েছে। বাজার গত বছরের চেয়ে এবছর দাম অনেক বেশি, ব্যাপক পরিমাণ ফুল আছে। 21-14 অসুবিধা হবে না। গোলাপ 25 টাকা 30 টাকা হওয়ার সম্ভাবনা বেশি দেখতেছি। এখনই বর্তমান 20 টাকা আমরা বাজারে কিনতেছি। এবছর ফেব্রুয়ারির বিভিন্ন দিবস কেন্দ্র করে ফুল বিক্রির টার্গেট ধরা হয়েছে 100 কোটি টাকা। অন্য বছরের তুলনায় ফুলের দাম অনেক ভালো, কৃষকরা ইতিমধ্যে ভালো মূল্যেই ফুল বিক্রি করতেছে। বলি আবহাওয়া না থাকলে, বাজার যদি এইভাবে চলমান থাকে, তাহলে আমরা আশা করছি যে আমাদের 100 কোটি টাকা ফুল এই অঞ্চল থেকে বিক্রি হবে বলে আশা করছি। যশোরে প্রায় 1500 হেক্টর জমিতে ফুল চাষ হয়। 4500 কৃষক ফুল চাষের সাথে জড়িত। ব্যবসায়ী ও আড়তদারের সংখ্যা প্রায় 400 জন। ইলিয়াস কমল, মাই টিভি। শুক্রবার বাদ ফজর আমবয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ আসর আমবয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অন্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে দিল্লির মাওলানা সাদের অনুসারীরা অংশগ্রহণ করছেন। সার্বিক নিরাপত্তায় ময়দান জুড়ে 16টি ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সহ প্রায় 7000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রতিনিধি গোলাম আজাদের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
দিল্লি নিজামুদ্দিন মার্কাজের অধীনে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে দিল্লির মাওলানা সাদের অনুসারীরা অংশগ্রহণ করছেন। নিয়ম অনুযায়ী শুক্রবার বাদ ফজর আমবায়নের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ আসর পাকিস্তানের মৌলানা হারুনুর রশিদের আমবায়নের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে সকাল 10টা থেকে ময়দানে খিত্তায় তালিম হয়। বিদেশি সাথীদের আলাদা আলাদা ভাষায় তালিম দেওয়া হয়। বাদ জোহর ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন বাংলাদেশি মৌলানা মোশাররফ হোসেন। বিশ্ব ইজতেমায় সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী থেকে সবাই আমরা একত্রিত হই। এখানে দাওয়াতের হালত শোনা হয় যে নবীওয়ালা মেহনত, সেই মেহনত নিয়েই এরকম সেই মেহনত জোবারা এরকম ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই এরকম জিন্দে করছেন। সেই মেহনত, সেই উদ্দেশ্যই এখন পর্যন্ত এই ইজতেমা, বিশ্ব ইজতেমা চলতেছে। জাহান্নাম থেকে কিভাবে জান্নাতে পাওয়া যাবে এই বিষয়ে কিছু ঈমান আমল শেখার জন্য, চেষ্টা করার জন্য আসি। নবীদের সমস্ত নবীদের এটাই কাজ ছিল, তারা এসে এই কাজটা করছেন, মানুষকে বুঝাইছেন, আল্লাহ তাআলার সঙ্গে মানুষ সম্পর্ক করে দিয়েছেন, দিলের উপর মেহনত করছেন। তারা এখন আল্লাহকে চিনছেন, নবীর থেকে চলছে, তারা দুনিয়াতেও কামিয়াব হয়ে গেছে, বলে আখিরাতে কামিয়াব হয়ে গেছে। আগামীকাল জুমার নামাজের ইমামতি করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী ও কাকরাইল মসজিদের শুরা সদস্য ওয়াসিফুল ইসলাম। এদিকে সকালে ইজতেমার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, ময়দান জুড়ে নিরাপত্তায় 16টি ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, ড্রোন ও সাদা পোশাকে প্রায় 7000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ডেভিল হান্টের নামে আমরা যেই অভিযান চালাচ্ছি, সেই অভিযানের প্রেক্ষিতে আপনার এখানে এসে ভর করছে, আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আপনারা সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দিবেন। একটি নিরাপত্তার চাদরের মাধ্যমে এই দেশের মানুষের, ধর্মপ্রাণ মানুষের যে ইজতেমাটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমা। একটা শবে বরাতের রাত্রি আমরা আল্লাহর রাস্তায় পাচ্ছি, মানে কি 49 কোটিটা শবে বরাত আমাদের জীবনে চলে আসতেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।